শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে চ্যানেল আয়ের পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। দর্শক, মঞ্চনাটক আমাদের শিল্পের একটি মাধ্যম এবং মঞ্চনাটক আমাদের সমাজের বাস্তবতাকে প্রতিফলিত করে অভিনয়ের মাধ্যমে। আজ 19 আগস্ট মঙ্গলবার এবং আজ সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে হারুন রশিদের রচনা এবং নির্দেশনায় একটি মঞ্চনাটক রাজনেত্র। এবং আজ আমরা সেই রাজনেত্র নিয়েই কথা বলবো তারকা কথনের আয়োজনে। সেই জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অভিনয় শিল্পী যারা এই মঞ্চ নাটকটিতে অভিনয় করেছেন এবং আছেন আমাদের সকলের একজন প্রিয় শিল্পী যাকে আমরা টেলিভিশনে দেখেছি এবং মঞ্চ নাটকে দেখি। পরিচয় করাবো তাদের সাথে। আমার একদম পাশে আছেন আরিফ হোসেন আপেল, অভিনয় শিল্পী, এবং আছেন যে অভিনেত্রীর কথা আমরা বলছিলাম আমাদের সকলের প্রিয় মমিনা চৌধুরী, এবং আছেন রুবলি চৌধুরী, তিনিও একজন অভিনয় শিল্পী। শুরুতেই একটু আপেল ভাইয়ের সাথে কথা বলি, এই যে রাজনেত্রটা নিয়ে একটু শুনতে চাই। আসলে আরণ্যক নাট্য দলটি কিন্তু দীর্ঘ 2 বছরের বিরতির পর এই নাটকটি আবার মঞ্চস্থ করতে যাচ্ছে। তো 2 বছরের বিরতিটা কেন, এবং বিরতির পর আপনারা আসলে নাটকটা মঞ্চস্থ করার ব্যাপারে কি ভাবছেন বা কিভাবে দেখছেন এখনকার সময়টাকে? আচ্ছা, 2 বছর বিরতিটা ছিল মূলত মাঝখানে আমরা নতুন একটি নাটক ধরেছিলাম, মামুনুর রশিদের রচনা নির্দেশনা কোম্পানি। তো ওই নাটকটা করতে গিয়ে ওই নাটকটাকে আমরা তখন একটু প্রায়োরিটি দিলাম যে এটাকে এখন কনসেন্ট্রেট করি, যেই কারণে শুধু রাজনেত্র না, অন্যান্য অনেক নাটকই তখন আমাদের একটু বন্ধ রাখা হয়েছিল। এবং তারপরে দেশের একটা রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলিয়েই নাটকটা দীর্ঘদিন বন্ধ ছিল। দীর্ঘদিন বলতে 2 বছর বন্ধ ছিল। আর আমরা 2 বছর পর যখন আবার নতুন করে এই নাটকটা করার চিন্তা করলাম, তখন ভাবলাম যে এটাকে আরও কিভাবে প্রাসঙ্গিক করা যায়, কিভাবে এই যেমন 2 বছর আগে যখন আমরা করি তখন তো তার একটা অভিনয় গুণ, অভিনয়ের যে প্রক্ষেপণ বা সব কিছু মিলে যে একটা উপস্থাপনা ছিল, এটাকে আরেকটু গুছিয়ে আরেকটু নতুন আঙ্গিকে করা যায় কিনা সেই রকমভাবে আমরা একটা চেষ্টা চালাচ্ছি আর কি। মমিনা আপার কাছে একটু শুনবো, এই যে আরণ্যক একটি নাট্যদল দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে অসংখ্য মঞ্চ নাটক আমাদেরকে উপহার দিয়েছে, পথনাটক করেছে। আরণ্যকের সাথে আপনার যাত্রাটা কিভাবে এবং এখন কি কি চলছে? আরণ্যকের সঙ্গে যাত্রা তো আমার 1990 সাল থেকে আজও আছি। আরণ্যক হচ্ছে, আমি যদি বলি যে আমি শিল্পী হিসেবে জন্ম নিয়েছি আরণ্যকে, অনেকগুলো প্রোডাকশনের সাথে করেছি, কিন্তু রিসেন্টলি আমি নিজের একটা দল করেছি, সুন্নন রেপার্টরি থিয়েটার। ওখান থেকে অনেকগুলো প্রোডাকশন আমি করেছি, প্রায় 5টা প্রোডাকশন। সেগুলো নিয়ে একটু বিজি থাকার কারণে আরণ্যকের নাটকগুলোতে আমি কাজ করছি না, এটা বললে ভুল হবে। ডিরেক্টররা মনে করেননি যে কোনো চরিত্র আমি করতে পারবো, বা আমার ব্যস্ততা সব কিছু মিলিয়ে আমার রাজনেত্রতেও কাজ করা হয়নি। এবং বর্তমানে আমি একটি নাটকের সঙ্গে আরণ্যকের যুক্ত আছি, যেটা চলছে, মান্নান হীরার ময়ূর সিংহাসন, ওটা শো হলে করছি। কিন্তু আরণ্যকের সাথে তো আমার আত্মার সম্পর্ক, নারীর সম্পর্ক। আরণ্যকের প্রতিটা কাজের সঙ্গে আমি যুক্ত থাকি মানসিকভাবে। তো রাজনেত্র আমি দেখেছি। রাজনেত্র আপেল যেটা বলছিল যে একটা 1 বছরে তো সময় অনেক চেঞ্জ হয়ে গেছে। এই নাটকটা একেবারেই কি বলবো, যে দেশকে যারা চালায় তারা কিভাবে দেশকে চালাতে চাইলেও কিভাবে পারে না, সেগুলো বিষয়গুলো আছে। নিশ্চয়ই ওরা বলবে, যদিও আমি অভিনয় করিনি। তো সেই বিষয়গুলো, দেশ তো 1 বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো বর্তমানে নিশ্চয়ই হারুন ভাই নতুন করে সেইগুলো বিষয় আনছেন, যে নাটকটা দেখলেই যেন বোঝা যায় যে কি বলতে চাইছেন নাট্যকার এই নাটকে। এটা খুব সহজভাবে বুঝতে পারবে সবাই, সেই কারণে নতুন করে আবার তৈরি হচ্ছে। আর যেটা হচ্ছে বিরতি, একটা নাটক, নতুন নাটক যখন তৈরি হয় স্বাভাবিকভাবে সেই নাটকের প্রতি সবাই ফোকাস থাকে। সব যে নাটকগুলো একটু পরে তো আগে হয়েছে সেগুলো স্টপ থাকে। তো এই বছর আর সব কিছু মিলিয়ে একটা বছর তো আমরা থিয়েটারটা ঠিকমতো মঞ্চে করতেই পারছি না, হল পাচ্ছি না। এই কারণে আসলে বিরতি। এটা কোনো কারণে যে বন্ধ ছিল তা নয়, এটা নানান প্রেক্ষাপটের কারণে বন্ধ ছিল। আবার রিহার্সাল শুরু হয়েছে, নতুন করে অনেক কিছু সংযোজন হবে, বিয়োজন হবে, এভাবেই আমরা মঞ্চ নাটক করি আর কি। রুবলি চৌধুরী কি বলবেন? আপনার কাছে একটু নাটকের প্রেক্ষাপটটা সম্পর্কে শুনি। নাটকের প্রেক্ষাপটটা যদি বলি তাহলে বলবো এটা একটা জনপদের গল্প। যেমন একটা রাজা গ্রামবাসী বা প্রজাদের কাছে কখনো সে কাছে যেতে পারে না। যেমন ধরেন আমাদের যারা ক্ষমতাবান মানুষ, যারা ক্ষমতায় থাকে, তারা যখন সাধারণ মানুষের
মানে আসল যে কষ্টটা, যে দুঃখটা বা মানে সাধারণ চোখে যেটা আমরা দেখতে পাই, রাজাকে কখনোই সেই জিনিসটা দেখানো হয় না, কারণ তার আশেপাশে তার মন্ত্রী পারিষদ, তার অন্যান্য মানে যারা থাকেন ক্ষমতার লোকজন, তারা কখনোই তাকে সেই জিনিসটা সরাসরি চোখে দেখতে দেয় না। তারা তাকে বলে যে না, গ্রামবাসী তো খুব ভালো আছে, আপনার প্রজারা খুব ভালো আছে, আপনার সব কাজ খুব সুন্দরভাবে চলছে। এইভাবে রাজাকে একটা সিস্টেমের মধ্যে, মানে একটা সবসময় একটা মানে একটা বিভ্রান্তির মধ্যে সে মনে করে যে সবাই খুব ভালো আছে, কিন্তু আসলে সাধারণ মানুষ যে কতখানি কষ্টে আছে বা আসল চেহারাটা কি, সেই জায়গাটাতে আমাদের ক্ষমতায় যারা থাকে সেই জায়গাটাতে কখনো সেভাবে পৌঁছাতে পারে না। তো মূলত নাটকের প্রেক্ষাপটটা সেরকমই। তো সেই জায়গা থেকে এখানে গল্পটা হচ্ছে যে গ্রামেরই একটা মেয়ে, সে খুব মানে সাহসী, নির্ভীক। সে শেষ পর্যন্ত কোনোভাবে রাজার অত্যাচারের শিকার হয়েই রাজবাড়িতে চলে আসে এবং সে মানে সক্ষম হয় যে রাজাকে একটু বোঝাতে যে আপনার উচিত যে আপনার এই আশেপাশের যে চক্র বা যে আপনাকে যেভাবে তারা বোঝাচ্ছে সেই জিনিসটাকে ভেঙে একটু বাইরে বেরিয়ে এসে একটু সাধারণ মানুষের কাছে যান, মানুষের কাছে গেলে আপনি আপনার প্রজাদের দুঃখটা অনুভব করতে পারবেন। তো কাহিনীর মানে প্রেক্ষাপটে সেভাবেই রাজা চেষ্টা করে মানুষের কাছে যেতে, এবং গিয়ে সেখানে সে সত্যিই দেখে যে মানুষ এত কষ্টে আছে, এত দুঃখে আছে, কিন্তু এই বার্তাগুলো তার কাছে কখনো সেভাবে আসে না। তো এটাই হলো মূলত নাটকের গল্প। আমার মনে হয় দর্শক এটা দেখলে নিজেদের গল্পটাই খুঁজে পাবে। একদম খুবই রেলেভেন্ট একটা স্টোরি, এবং যখন এটা মঞ্চস্থ হবে তখন দর্শকরা আরো বেশি কানেক্ট করতে পারবে। আপেল ভাইয়ের কাছে একটু শুনি আবার, ওই যে আজ বিকেলেই তো মঞ্চে অভিনয় করবেন এবং তার তো একটা প্রস্তুতি আছে, সেখানে আপনার ক্যারেক্টারটা সম্পর্কে একটু শুনবো। আমি একটু যোগ করি যে যেমন গল্পের যে প্রেক্ষাপটটা বললো, রাজনেত্র একটা প্রতীকী শব্দ, নেত্র চোখ রাজার, কিন্তু এখানে রাজার নিজের চোখ দিয়ে দেখছে না, রাজাকে দেখানো হচ্ছে। হ্যাঁ, সেই চোখটা কার? রাজার আশপাশের মানুষ যারা রাজাকে নিয়ন্ত্রণ করে। এবং যেমন রাজাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে রজনীগন্ধা, কিন্তু আসলে ফুলটা ছিল গোলাপ ফুল অথবা বেলি ফুল বা কাঠগোলাপ, যেটি হোক অন্য একটা ফুল, তাকে বলা হচ্ছে এটা রজনীগন্ধা। রাজা কিন্তু এটাই জানে যে রজনীগন্ধা, রাজা কিন্তু জানে না রজনীগন্ধা কোনটা। রাজা জনপদের গ্রাম চিনে না, জনপদের নদী চিনে না, জনপদের মানুষ চিনে না। হ্যাঁ, তখন এই যে চেনে না, কেন চেনে না, সেই প্রতিবন্ধকতাটা তৈরি করছে কিন্তু তার যে আশপাশের যে ক্ষমতাগুলো বা তাকে যারা নিয়ন্ত্রণ করছে, এই যে মেকানিজমটা, এই মেকানিজমটাই হচ্ছে রাজনীতি। আর আমি যে চরিত্রটা করি এটা চরিত্র হচ্ছে নাম হচ্ছে কুশল দ্বৈপায়ন। কুশল দ্বৈপায়ন হচ্ছে বেসিক্যালি রাজার মামা, মাতুল। এবং এখানে একটা দৃশ্য, ওইটা সাবটেক্সট হিসেবে ছিল যে এই মামা কিন্তু রাজারই আপন বাবাকে, মানে রাজার বাবাকে মেরে ফেলেছে এবং রাজার যে বড় ভাই ছিল তাকেও মেরে ফেলেছে। এই মামাই কিন্তু মেরেছে, রাজাকে জীবিত রেখেছে কারণ ক্ষমতাটা সে যাতে এনজয় করতে পারে এবং পরিচয়, মানে ক্ষমতা যাতে তার নির্দেশনায় চলে, নিয়ন্ত্রণ করতে পারে। নড়াচড়া করাই ভালো, এটা মামুন ভাইয়ের একটা নাটকের ডায়লগ ছিল, পাথর নাটকে, পেছন থেকে নড়াচড়া করাই ভালো। ওই ধরনের একটা চরিত্র কুশল দ্বৈপায়ন, সে রাজাকে নিয়ন্ত্রণ করে। আর এটা যে প্রিপারেশনটা তো আসলে একটু ভিন্ন ধরনের নাটক। তো আমরা যে ধরনের নাটক সচরাচর অভিনয় করি তার থেকে একটু আলাদা। একটু বললেন ময়নাপা যে একটু কালারফুল, একটু ফেস্টিভ মুডের একটা নাটক। ফেস্টিভ মুডের নাটক কারণ এটা আসলে কোনো সময়কে আমরা নির্ধারণ করিনি। এটা 1000 বছর আগের গল্প হইতে পারে, 5000 বছর আগের গল্প হইতে পারে, তা আবার এখনো হতে পারে। হ্যাঁ, এখন সেটা আমরা বলতে যাচ্ছি যে আসলে রাজা যে মানুষের কষ্টগুলি লাঘব করবে, সে কি প্রক্রিয়া লাঘব করবে সেই প্রক্রিয়ার মধ্যে রাজাকে যেতে দিচ্ছে না। তা ওরকম একটা চরিত্রের প্রিপারেশন নিতে তো একটু অন্য ধরনের কনসেন্ট্রেশন দিতেই হয়, একটু নিজের মধ্যে থাকতে হয়। আমি আবার একটু মানে ব্যক্তি জীবনে চাকরির সাথে জড়িত, আমি শোর দিন একটু আর্লি বের হই একটু প্রিপারেশন নেই, কনসেন্ট্রেশন করি, এই আর কি। আমরা একটু প্রোমো দেখে আসি এই মঞ্চনাটকটির দর্শকদের সাথে নিয়ে। প্রিয় দর্শক, চলুন দেখি।
কোথায় আছো? শুরু করো তোমাদের গীত। বয়স্ক মানুষ এবং নারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে সে রাজ্যের সুশাসন আচরণ করা যায় না। রাজনীতি আরণ্যকের নতুন নাটক, রাজার চোখে চশমা। সেই চশমা দিয়ে রাজা কেমন করে দেখে, মানুষকে কিভাবে দেখে, প্রজাদেরকে কিভাবে চালায় তার রাজা। তার বিশ্বাসঘাতকতার কারণে ব্যর্থ হয় আমার অগ্রযুগের সংগ্রাম। হতে পারে তুমি রাজাকে ভালোবাসো, কিন্তু রাজ পরিচয়ের বাইরের মানুষটিকে ভালোবাসো বলে আমার বিশ্বাস হয় না। রাজনীতি রাজনেত্র, সবাইকে রাজনেত্র দেখবার জন্য অনেক অনেক আমন্ত্রণ। আমরা দেখলাম এই সুন্দর প্রমোতে। এবং আপেল ভাইকে যদি আবার একটু জিজ্ঞেস করি, এই যে চাকরি জীবনের কথা বললেন, আবার মঞ্চনাটক করা, সেখানেও কিন্তু একটা এফোর্ট দিতে হয়। তো এই যে ব্যালেন্সটা আসলে নিজের ব্যক্তিগত জীবনের সাথে এটা কিভাবে করেন? এটা হচ্ছে কমিটমেন্ট, এটা অন্য কিছুই না। আমি যদি চাই যে আমি এই কাজটা করব তাহলে করা যায়। হ্যাঁ, এবং মানে আমি এটা আমার নবম চাকরি, এর আগে আমি 8টা চাকরি ছেড়েছি। যখন আমার নাটকে যে ক্লাস করে তখন চাকরি ছেড়ে দিই। এটা অবশ্য 18 বছর ধরে করছি, সমস্যা হচ্ছে না। কারণ তখন আবার হয় কি যে চাকরিতে যারা সহকর্মী, নাটকের যারা সহকর্মী, সবাইকে একটু কনসিডার করতে হয়। ও একটু দেরিতে আসবে, প্রতিদিন হয়তো নাও আসতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে তা হয় নাই। আমার ক্ষেত্রে হয় নাই কারণ আমি আসলে এই কাজটাই করি তো মূলত। চাকরিটা আমার মান্নানের একটা লেখা লিখেছিলেন আমাকে নিয়ে যে সার্বক্ষণিক অভিনেতা, খণ্ডকালীন করণিক। হ্যাঁ, তা এই কথাটা আমি আসলে উনি আমার জীবন আচরণ দেখে তো লিখেছেন। তা আমি আসলে এইরকমই, তা আমার সমস্যা হয় না। আপনি তার মানে বাস্তব জীবনে আসলে মজার একটি চরিত্র। মোমেন আপার কাছে আরো একটু যাই যে আমরা তো প্রেক্ষাপটটা শুনলাম, আপনার কি মনে হচ্ছে যে এই নাটকটি আসলে কি বার্তা দেবে? বার্তাটা তো বলেইছি, আমরা অলরেডি সেই কথা উঠে এসছে যে চাইলেই, মানে যিনি ক্ষমতায় থাকেন চাইলেই তিনি সবকিছু করতে পারেন না। আবার যদি তার মানে সেটাই মূল কথা, কিন্তু আমরা তো চাই যে যারা ক্ষমতায় থাকছেন তারা প্রকৃত দৃশ্যটা দেখুক, মানে প্রকৃতির অবস্থাটা। যেমন আমাদের যারা ক্ষমতায় আসছেন, বারবার প্রধানমন্ত্রীত্ব থাকছেন, তারা কিন্তু কেউই আসলে ঘটনাটা জানেন না। এবং একজন প্রাইম মিনিস্টার যখন রাস্তা দিয়ে চলে যায়, সেটার জন্য যে সাধারণ জনগণ কয় ঘন্টা সাফার করে, সেটা কিন্তু প্রাইম মিনিস্টার অতটা জানেন না। একটু হয়তো বা জানেন যে আমি যাওয়ার সময় রাস্তা বন্ধ থাকে, কিন্তু এটা যদি প্রকৃতভাবে জানতেন উনি, যারা ক্ষমতায় থাকেন, যে আমি যাওয়ার সময় রাস্তাঘাট কেন বন্ধ থাকবে, সেই সিস্টেমটা আসলে আমাদের সিস্টেমটাই ঝামেলা। সিস্টেমটা চেঞ্জ হোক, এরকম না হোক। আমরা চাই যে নাটকের মধ্যে দিয়ে এটাই দেখাতে চাই যে যারা ক্ষমতায় আসছেন তাদের চোখটা যেন খোলা থাকে, তাদের চোখে যেন একটা পট্টি না দেয়া হয়। জানি না তাদের কাছে পর্যন্ত এই নাটকের বাণী পৌঁছায় কিনা, কিন্তু আমরা নাট্যকর্মী হিসাবে আমাদের এইটুকুই কাজ, সমাজের যে অসঙ্গতিগুলো তুলে ধরা। এটুকু কতটুকু পৌঁছায়, কতটুকু চেঞ্জ হয় আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টাটা করে যাই। একদমই তাই। আমি একটু যোগ করি যে যেমন রাজা বলছেন, এই নাটকের একটা সংলাপ, এই বছর প্রচুর ফসল হয়েছে। রাজা বলছেন যে এই যে এত ফসল হলো, এটার জন্য তো কৃতিত্ব চাষিদের। কিন্তু কুসুর বলতেছে যে না না, কৃতিত্ব চাষিদের না, কৃতিত্ব হচ্ছে বিধাতার, আর বিধাতার প্রতিনিধি হিসেবে একমাত্র রাজার। মানে এই যে ফসলের উপর চাষিদের কোনো অধিকার নাই। এটা ফসল দিয়েছে বিধাতা। কেন কিভাবে বিধাতা দিল? রাজা বলতে কিভাবে সম্ভব এটা? এই যে এই বছরে এত ফসল হলো, এর কোনো বৃষ্টি হয়নি, অতিবৃষ্টি হয়নি, বন্যা হয়নি, প্লাবন হয়নি, ঝড় হয়নি, এটা তো বিধাতার দান। এই যে মানে মিস ইন্টারপ্রেট করা, রাজাকে মিসলিড করা, মিসগাইড করা, এইটাই হচ্ছে রাজনীতি।
এবং আমি এর চেয়ে বেশি বলতে যাচ্ছি না যে আসলে নাটক দেখুক দর্শক, নাটক দর্শক নিশ্চয়ই আজকে সন্ধ্যায় দর্শকরা দেখতে পাবে অবশ্যই। পুরো কাহিনী। একটু রুবলি চৌধুরীর কাছে আবারও আসি, এই যে মঞ্চে অভিনয় করা, এটা তো একটা সরাসরি অভিনয়, একদম দর্শকদের সাথে কানেক্ট করা, তারা কানেক্টেড ফিল করছে, তো এইখানে আসলে কি কি চ্যালেঞ্জের ব্যাপার থাকে? কাজ করার তো কোনো অপশন নেই। হ্যাঁ, চ্যালেঞ্জের ব্যাপার তো থাকেই, সেই সাথে এনজয়ের ব্যাপারটাও থাকে। চ্যালেঞ্জের ব্যাপারটা যেমন থাকে যে আমি যদি একটা ডায়লগ ভুল বলে ফেলি, তো আমার আর সেই সুযোগটা নাই যে আমি আবার কাট বলে সেই জিনিসটাকে মানে আবার সংশোধন করে নিব, সেই চ্যালেঞ্জটা তো থাকেই। তারপরে সেখানে আপনার কস্টিউম বলেন, মানে মেকআপ বলেন, সব কিছুর মধ্যেই একটা চ্যালেঞ্জ থাকে, কিন্তু আমরা তো আসলে সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করেই করার চেষ্টা করি, কারণ আর দর্শকও খুব মানে এনজয় করে যে আমরা খুব কাছে যেতে পারি দর্শকের। মানে এই জন্যই তো আমাদের প্র্যাকটিস, এই জন্যই তো চর্চা, এই জন্যই তো প্রতিদিনের আমাদের মহড়া, রিহার্সেল। এবং আরণ্যকের সাথে আপনার যাত্রাটা নিয়েও একটু শুনবো, কিভাবে শুরু হলো? আমার যাত্রাটা শুরু হচ্ছে 2005-এর শেষের দিক থেকে, কর্মশালা করেই আরণ্যকের সুযোগ পেয়েছিলাম, তখন থেকেই আসলে ধীরে ধীরে কাজ করতে করতে আজকে দিনাজপুরে থিয়েটার কাজ করতে। আমি তার আগে কাজ করতাম হচ্ছে দিনাজপুরে, আমার দেশের বাড়ি দিনাজপুরে, ওখানে একটা সংগঠন ছিল আমাদের থিয়েটার নাম, তো সেখানে তাদের সাথে আমি কাজ করতাম, সেখানে কাজ করতাম। তারপর আমাদের কলেজে একটা সংগঠন ছিল, কলেজে যেভাবে থাকে আর কি সংগঠন, সেই কলেজেরও আমি ওখানেও কাজ করতাম। তো সেখানে সেভাবে করে কাজ করা হতো টুকটাক, কারণ তখন তো মানে ছাত্রী ছিলাম, সেভাবে মানে একেবারে ফুল প্লেজে মঞ্চে অভিনয় করা সেরকম সুযোগ ছিল না। তারপরে পরে পড়াশোনা শেষ করে যখন ঢাকায় চলে এসেছি, তারপর তো জানতাম যে আরণ্যক হচ্ছে একটা ভালো সংগঠন, বা আরণ্যকের নাটক তখন আমরা দেখেছি মঞ্চে, সংক্রান্তি দেখেছি। তো দেখার পরে আমাদের খুব আগ্রহ যে কিভাবে আরণ্যকে আমরা সুযোগ নিতে পারি, কারণ আরণ্যকই একমাত্র যেখানে আমরা যখন মঞ্চে অভিনয় দেখি যে চরিত্রগুলো এমনভাবে বাস্তবতার কাছাকাছি ছুঁয়ে যায় যে মনে হয় যে কিভাবে ক্যারেক্টারাইজেশনগুলো করলো, কিভাবে করলো। আমরা যখন মানে আরণ্যকে আমি যখন আসিনি তখন আমার কাছে এই বিষয়গুলো খুব নাড়া দিত। তারপর থেকেই খোঁজার চেষ্টা যে কিভাবে আরণ্যকে ঢুকবো, তারপরে আমাদের বরাবর যেরকম ওয়ার্কশপ হয় সেই ওয়ার্কশপে অংশগ্রহণ করা। তবে এইখানে আমি একটু বলবো যে আমি ঢাকায় আসার পরেই কোনো না কোনোভাবেই আমি আগে আসলে মিডিয়াতে কাজ শুরু করেছিলাম, সেটা হচ্ছে শ্রদ্ধেয় মামুন ভাই আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল নাটকেরই, সেই ওয়ার্কশপে উনি মুখ্য প্রশিক্ষক ছিলেন। তো সেখান থেকেই আর কি সেই সূত্রে পরে আমাদেরকে একটা নাটকে কাস্ট করা হয়, দি নিউ সবুজ অপেরা, সেখানে অভিনয় করি। তারপরেই তো খোঁজটা পেলাম যে এখানে ওয়ার্কশপ হচ্ছে, এবং মামুন ভাই আরেকটা দল, রেপার্টরি একটা দল আছে, সেটা হচ্ছে বাংলা থিয়েটার। তো বাংলা থিয়েটারের চেয়ার সাইকেলে আমি প্রথম অভিনয় করি, তারপরে মঞ্চ নাটকের অভিনয়ের জন্য রেগুলার হওয়ার জন্য আরণ্যকে ওয়ার্কশপ করে আরণ্যকের সাথে যুক্ত হই। এই হলো আমার জার্নি। এই পথযাত্রা আসলে চলতেই থাকুক, আমরাও সেটি চাই। মোমেনা আপার কাছে আবার একটু শুনবো, এই যে একজন নাট্যকার এবং অভিনেত্রী হিসেবে মঞ্চ নাটকটা তো আপনি সেই একদম আগের সময় থেকে দেখে আসছেন, এখনকার সময় আসলে মঞ্চ নাটকের অবস্থাটা কি? এখনকার সময় একটু কম ভালো, কারণ আমরা তো হচ্ছে যে আগে যেমন সারা বাংলাদেশে সেপ্টেম্বর থেকে উৎসব হতো, প্রত্যেকটা জেলায় আমরা যেতাম, বিভিন্ন দল, শুধু আমরা যেতাম না, সেই উৎসবগুলো লাস্ট 5-7 বছরে হয়নি। আর এই 1 বছরে তো আরও নেই, মানে থিয়েটার করার জায়গায় আমাদের এখন মানে বিকল্প খুঁজতে হচ্ছে। যেমন শিল্পকলায় আমরা শো করতে পারছি না, হল খুবই মাত্র 3টা হল, এত দল। আর যেগুলো উৎসব হতো সেই উৎসবগুলোতে যেতাম আমরা। লাস্ট কয় বছরে যে আমরা কোনো উৎসবে যেতে পারিনি, কারণ হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংস্কৃতি বলতে যে আগে যেমন হতো, মেলা হতো, উৎসব হতো, নাট্য উৎসব হতো, গানের প্রতিযোগিতা হতো, ওই জায়গাগুলো কিন্তু অনেক দিন ধরেই কমে আসছে। বর্তমানে 1 বছরে তো আরও নেই। এখন তো আমরা সাহসী পাই না কোথায় কি ঘটনা ঘটবে। যেমন সেই দিন হচ্ছে বকুলতলায় একটা নাচের প্রোগ্রাম ছিল, বৃষ্টিকে শ্রাবণের নাচের, সেখানেও বেশ কজন এসে বলেছিল আজকে শুক্রবার, আজকে কেন? ওনারা বলেছেন, আয়োজকরা বলেছেন যে আমরা মানে নামাজের আগেই শেষ হয়ে যাবে। ওনাদের প্রোগ্রাম ছিল 11টা থেকে 12টা, 1 ঘন্টার প্রোগ্রাম। তো যারা এসেছিলেন তারা একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছিলেন, কিন্তু তাদেরকে কথা দেওয়া হলো যে না, আমরা এটা 1 ঘন্টার মধ্যেই শেষ করব। ওরা 1 ঘন্টার মধ্যেই শেষ করেছে। জুম্মার দিন আমরা শো করব না কেন? জুম্মার দিনই তো আমাদের ছুটির দিন, সকালে প্রোগ্রাম থাকবে, সন্ধ্যায়, সব কিছু মিলিয়েই থিয়েটারটাকে কতটুকু করতে পারছি এখন আমরা, এটা খুব মানে সংকটের মধ্যেই সবাই আছি, প্রত্যেকটা দলই আছি।
একটা উৎসব হতে চাইলো, মানে সারা বাংলাদেশকে নিয়ে উৎসব, সেখানে ব্যানার ট্যানার ভেঙে নিয়ে গেল, চিঠি দিল মহিলা সমিতিকে শো হবে না, সব কিছু মিলে উৎসবটা আর করা গেল না। তার মানে আমরা যে খুব সুন্দর অবস্থার মধ্যে আছি সেটা বলবো না। আপেল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এই সংকটটা আসলে কাটিয়ে ওঠার জন্য আমরা কি করতে পারি বা শিল্পীরা কি করছে? খুব জটিল প্রশ্ন এটা, একটা বিশ্বাসের প্রশ্ন। বিশ্বাসের প্রশ্ন কেন, যে এই যে রাজনীতি, আবার রাজনীতি চলে আসে, রাজনীতি তো আসলে কি, এটা একটা ন্যারেটিভ। এটা আমার ব্যক্তিগত ভাবনা, একেবারে ব্যক্তিগত ভাবনা। যে এটা আমি ভেবেছিলাম যখন রাজনীতির নামটা হইল নাটকের, তখন আমার মনে হয়েছিল যে এই নাটকের নামটা রাজনীতি দিল কেন, অন্যভাবে তো দিতে পারতো, বা আমরা এই রাজনীতির এইভাবে উপস্থাপন করছি কেন। তা একটা ন্যারেটিভ, আমি ব্যক্তি জীবনে আমার যত ধরনের বাস্তবতা বা সংস্কৃতি বলতে আমি মুসলমান হিসেবে নামাজ পড়বো, হ্যাঁ, আমি রোজা রাখবো, আমি সৎ জীবনযাপন করবো, সেই সংস্কৃতির একটা পার্ট হিসেবে যদি আমি ধরি যে গান, অভিনয়, হ্যাঁ, এটা যদি আমি আমার মতো করে ম্যানেজ করতে পারি এবং আমি কোনো অসৎ উদ্দেশ্যে না করি, তাহলে তো আমার মনে হয় না কোনো ক্ল্যাশ হয়। যেমন আমি তো আমার ব্যক্তি জীবনে কিন্তু আমি কখনো মানে কোনোটাই ছাড়িনি, আমি দুইটি কিন্তু প্যারালালি করছি। তা সেইখান থেকে এটার সংকটের একমাত্র উত্তরণের একমাত্র উপায় মনে হয় যে আসলে নিজেকে জানার চেষ্টা করা যে আমি তো খারাপ কিছু করছি না, এবং নিজের সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করা, হ্যাঁ, যে এটা তো আমার কাজ। এবং আপনি দেখেন যে আমরা যদি প্রকৃত ইনফরমেশনগুলি দিতে পারি, নাটকের শুরুর প্রথম সংলাপটা কি ছিল, নাটকের লোকশিক্ষা হয়, নাটকের আবির্ভাব কোথা থেকে, যে গ্রামে চৌকি নাটক করতো, যাত্রাপালা করতো, এগুলো আসে কেন? তখন তো আপনার মতো বা যারা শিক্ষিত সমাজ তাদের এই বড় ডিগ্রিধারী লোকজন ছিল না। গ্রামের মানুষদেরকে সচেতন করার জন্য একটা স্পেসিফিক সাবজেক্টকে উপস্থাপন করতে এমনভাবে যে নারী অধিকার, পারিবারিক যে সম্পর্কগুলো, সম্পত্তি দখল, এই নানানভাবে নানান সাবজেক্টকে উপলক্ষ করে কিন্তু এক ধরনের প্রেজেন্টেশন ছিল। তা ওইভাবেই তো নাটকটা আসছে। তা নাটকটা আসলে লোকশিক্ষা হয়। এখন হ্যাঁ, আমি কি শিক্ষা দিচ্ছি সেটা যারা উপস্থাপন করে, যারা তাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি যে এখানে একটু আসলে কাজ করা দরকার, যে আমি কি সাবজেক্টটা উপস্থাপন করব, কোন ধরনের। যেমন আপনাদের চ্যানেলেই একটা নাটক যাচ্ছে এখন, এটাতে আমরা দুজনই অভিনয় করি, রুবলিও করে, মোনাপাও আছে, আমিও আছি, সেটা হচ্ছে চরণ ছুঁয়ে যায়। তা চরণ ছুঁয়ে যায় গল্পটা, আমি টেলিভিশন খুব কম কাজ করি, খুব কম কাজ করার কারণ কি, যে আসলে মানে সব চরিত্র তো আমি অ্যাফোর্ড করতে পারবো না। তা আমি একটু জিজ্ঞেস করিনি যে আমি চরিত্রটা আমাকে দাও, আমি দেখি। তা এই চরিত্রটা যখন আমাকে দিল, তখন আমার কাছে মনে হয়েছে যে চরিত্রটা আমি পারবো। তো ওইখান থেকে আমি দেখলাম যে গল্পটা অসাধারণ, যে একটা শিক্ষকের গায়ে হাত দেওয়া যায় না, শিক্ষকের শুধুমাত্র পায়ে হাত দেওয়া যায়। যে এইভাবে যদি এই মানে বিষয়গুলি যদি উপস্থাপন করা যায়, তাহলে কিন্তু যে গায়ে হাত দেয় সে গায়ে হাত দিবে না, হাত কাঁপবে। যেমন রাজনীতি যখন আমরা পড়ি তখন হাত কাঁপে, এটা ক্ষমতা, এটা শক্তি, এটা সবার জন্য না। তা শিক্ষকও কিন্তু সবার জন্য পা, শিক্ষকের পাটা হলো সবার জন্য, গাটা না। এবং এইভাবেই আসলে সকল শিল্প মাধ্যম, টেলিভিশনের নাটক, মঞ্চ নাটক বা সিনেমা, সব কিছু থেকে আসলে আমরা শিক্ষা গ্রহণ করব এবং সেভাবে নিজেকে বিকশিত করব, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে বিকেলের মঞ্চায়নের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে দর্শকদের কাছে বিদায় নেব। প্রিয় দর্শক, আরণ্যক আমাদের দেশের অনেক প্রাচীন এবং অন্যতম একটি নাট্য সংগঠন এবং তার একটি নাটক রাজনীতি আজ সন্ধ্যায় মঞ্চায়ন হবে, আপনাদেরকে আগেই বলেছি, এবং সেই নাটকটি আপনারা সকলে দেখবেন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।